আবারও স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর বৈশ্বিক মুদ্রা বাজারে শক্তিশালী হয়ে উঠছে মার্কিন ডলার। সংকটকালে ডলারে বিনিয়োগ বাড়ছে। সংবাদ মাধ্যমগুলো বলছে, মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন ডলার আবারও ঐতিহ্যগত ক্রাইসিস কারেন্সি বা সংকটকালীন মুদ্রার পরিচয় ফিরে পেয়েছে। কয়েক মাস ধরেই ডলার নিয়ে বাজারে সংশয় ছিল, বিশেষ করে গত বছর শুল্ক আরোপের পর বৈশ্বিক শেয়ার বাজারে বিক্রির ধুম পড়লেও ডলার শক্তিশালী হয়নি। এতে প্রশ্ন উঠেছিল, চাপের সময় ডলারের স্বতঃস্ফূর্ত আকর্ষণ হারিয়ে যাচ্ছে। তবে এবার যেন সেই সন্দেহ কিছুটা কেটে গেছে। সোমবার প্রধান প্রায় সব মুদ্রার বিপরীতে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। বিশ্বের প্রধান ৬টি মুদ্রার বিপরীতে বা ডলার সূচকের মান প্রায় ১% বেড়েছে। ফলে ৭ মাসের মধ্যে ডলার সূচকের সর্বোচ্চ বৃদ্ধি। ডলার দীর্ঘদিন ধরে কিছুটা চ্যালেঞ্জের মধ্যে ছিল। ইউরো, ইয়েন ও সোনার বিপরীতে পড়ছিল ডলার। সাধারণত সোনার দাম বাড়লেও ডলারের দাম কমে, এতদিন তাই হয়েছে। কিন্তু এবার ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত হামলা শুরু হওয়ার পর দুটোর দামই একসাথে বাড়ছে। কাতারের প্রধান গ্যাস উৎপাদন কেন্দ্র রাস রাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে হামলার পর সাময়িকভাবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি উৎপাদন বন্ধ ঘোষণা করেছে দেশটি। এর ফলে বাংলাদেশ সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ পড়তে পারে তীব্র গ্যাস সংকটে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী না হলে বাংলাদেশে এলএনজি সরবরাহের সংকট সৃষ্টি হবে না বলে আশা করা হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস কমপ্লেক্স রাস রাফানে মোট ১৪টি এলএনজি ট্রেন পরিচালিত হয়, যার সম্মিলিত বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ৭,৭০,০০,০০০ টন। বৈশ্বিক শীর্ষ সরবরাহকারী দেশ হিসেবে কাতার এলএনজি উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্তে সবচেয়ে বেশি উদ্বেগ হয়ে রয়েছে আমদানি নির্ভর দেশগুলোর। তার মধ্যে বাংলাদেশও রয়েছে ঝুঁকির তালিকায়। দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২৬০ থেকে ২৭০ কোটি ঘনফুটের মধ্যে ওঠানামা করে। এর মধ্যে প্রায় ৯৫ কোটি ঘনফুটই আসে আমদানিকৃত এলএনজি থেকে। জানা যায়, বাংলাদেশ বছরে প্রায় ৬০ লাখ টন এলএনজি আমদানি করে ১৯৫টি কার্গোর মাধ্যমে। এর মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় প্রায় ৪০ লাখ টন সরবরাহ করে কাতার। বর্তমানে মহেশখালীতে স্থাপিত দুটি ভাসমান টার্মিনালের মাধ্যমে সমুদ্র পথে আসা কার্গো থেকে এলএনজি গ্যাসের রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। মার্চ মাসে মোট ১১টি কার্গো আসার কথা রয়েছে। এর মধ্যে ৯টি ইতোমধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালী এলাকা এড়িয়ে নিরাপদে গন্তব্য অতিক্রম করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে হামলা করা হবে। ফলে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের আমদানি করা জ্বালানিও বড় একটি অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। কি এই হরমুজ প্রণালী? এটি বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে কি প্রভাব পড়বে? বিস্তারিত জানাচ্ছেন তাফসির ফিজা। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী একটি সরু জলপথ হরমুজ প্রণালী নামে পরিচিত, যা দ্বারা আরব উপদ্বীপ এবং ইরাককে পৃথক করা হয়েছে। ভৌগোলিকভাবে এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত চেকপয়েন্ট হিসেবেও পরিচিত। এটি প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এবং এর সবচেয়ে সরু অংশটি মাত্র ৩৩ কিলোমিটার চওড়া। জাহাজ চলাচলের জন্য এর ল্যান্ডটি মাত্র ৩ কিলোমিটার প্রশস্ত, যার ফলে কোনো জাহাজ চলাচল করতে গেলে দুটি দেশের জলসীমাই ব্যবহার করতে হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক এবং কাতার এই দেশগুলো তাদের উৎপাদিত জ্বালানি তেলের সিংহভাগই বিশ্ববাজারে পাঠাতে এই সরু পথটির উপর নির্ভরশীল। এশিয়া ও পশ্চিম দেশগুলোর মধ্যে এটি অপরিহার্য এক জীবনরেখা। চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর আমদানি করার তেলও এই পথ দিয়ে যায়। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার সরাসরি প্রভাব পড়েছে বিশ্বের তেল বাজারে। এটি বন্ধ হওয়ার মানে বাজারে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেলের ঘাটতি তৈরি হওয়া। ফলে তেলের দাম ব্যারেল প্রতি $২০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কাও হচ্ছে। এছাড়া কাতার থেকে আসা এলএনজিও সরবরাহ হয় এই পথে। ফলে এশিয়া ও ইউরোপের দেশগুলোতে বিদ্যুৎ উৎপাদন ঘাটতি ও কলকারখানা বন্ধ হওয়ার মতো আশঙ্কাও দেখা দিয়েছে।
এদিকে জ্বালানি সংকটের খবরে নিউ ইয়র্ক থেকে টোকিও সব ধরনের বড় শেয়ার বাজারে ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া স্বর্ণের দামও 2 গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। অবশেষে কমল খেলাপি ঋণ। লাফিয়ে বাড়তে থাকা খেলাপি ঋণে কিছুটা লাগাম পড়েছে। বিশেষ পূর্ণ তফসিল ও আদায় জোরদারের ফলে গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ কমে 5,57,217 কোটি টাকায় নেমেছে। মোট ঋণের যা প্রায় 31%। গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল 6,44,515 কোটি টাকা, যা ছিল মোট ঋণের 35.73%। গত বছরের শেষ 3 মাসে খেলাপি ঋণ কমেছে 87,298 কোটি টাকা। অবশ্য গত ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ 1 বছর আগের তুলনায় 2,11,452 কোটি টাকা বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট ঋণ স্থিতি ছিল 18,20,915 কোটি টাকা। এর মধ্যে 30.60% খেলাপিতে পরিণত হয়েছে। বিপুল অঙ্কের এই খেলাপি ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি রাখার প্রয়োজন ছিল 4,41,091 কোটি টাকা, তবে রাখতে পেরেছে মাত্র 2,49,649 কোটি টাকা। এতে করে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে 1,91,441 কোটি টাকা। 3 মাস আগে 4,74,598 কোটি টাকা প্রয়োজনের বিপরীতে ঘাটতি ছিল 3,44,231 কোটি টাকা। এর মানে 3 মাসে প্রভিশন ঘাটতি কমেছে 1,52,790 কোটি টাকা। রপ্তানি আয়ে পতন থামছেই না। টানা 7 মাস ধরে কমছে রপ্তানি আয়। গত ফেব্রুয়ারি মাসে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে 12% মতো। প্রতি মাসে গড়ে $450 কোটি মতো রপ্তানি আয় হয়ে থাকে। তবে 28 দিনের মাস ফেব্রুয়ারিতে রপ্তানি আয় এসেছে $350 কোটি, কিছুটা কম। এই আয় আগের মাস জানুয়ারির চেয়ে 21% কম। জানুয়ারি মাসের রপ্তানি আয়ের পরিমাণ ছিল $441 কোটি। অন্যদিকে এই অর্থ বছরের প্রথম 8 মাসে রপ্তানি কমেছে আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 3.15%। গত 8 মাসের রপ্তানি আয়ের পরিমাণ $3,191 কোটি মতো। গত 2024-25 অর্থ বছরের একই সময় এটি ছিল $3,294 কোটি কিছু বেশি। উদ্যোক্তারা বলছেন, নির্বাচন সামনে রেখে অনিশ্চয়তায় ব্র্যান্ড ক্রেতারা রপ্তানি আদেশ কমিয়ে দিয়েছিল। এছাড়া মার্কিন পাল্টা শুল্ক এবং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় অস্থিরতার কারণে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এদিকে একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ 3,324 টাকা বেড়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের সোনার দাম পড়বে 2,77,428 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,64,773 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,26,981 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,85,749 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সবশেষ 2 মার্চ দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। সে সময় ভরিতে 5,424 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি সোনার দাম 2,74,104 টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এদিকে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। মে 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $79.96, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $2 বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 70 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 70 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 161 টাকা 62 পয়সা এবং বিক্রয় মূল্য 168 টাকা 68 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 87 পয়সা, বিক্রয় মূল্য 148 টাকা 98 পয়সা। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 74 পয়সায় আর বিক্রি হচ্ছে 83 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 63 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 62 পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 26 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 42 পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 34 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 10 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 99 পয়সায় এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 91 পয়সায়।
দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1:30 আবারও ফিরে আসবো 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।